ঢাকার আকাশে তখন মধ্যরাত, কিন্তু বাংলাদেশের রাজনীতির মঞ্চে ঘটল এক অভূতপূর্ব বিস্ফোরণ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি প্রবাস থেকে চালনা করেন দলের গতিপথ, হঠাৎ ছুড়ে দিলেন এক আগুনের গোলা। জামায়াত ইসলামীর ৭১-এর ভূমিকা নিয়ে প্রশ্ন। প্রথম দিকে মনে হয়েছিল এটি বিএনপির মাস্টার স্ট্রোক, এক সুচিন্তিত রাজনৈতিক কৌশল। কিন্তু কে জানত এই বক্তব্য ছিল আসলে সেই বোমার সলতে, যা জ্বলে উঠলে নিজেই ছিন্নভিন্ন হয়ে যাবে বিএনপি। তারেক রহমানের মন্তব্যের পর সোশ্যাল মিডিয়া উত্তাল। কিন্তু এটি কেবল প্রতিবাদ ছিল না, ছিল এক ডিজিটাল কাউন্টার অ্যাটাক। জামাত শিবিরের অ্যাক্টিভিস্টরা চুপ থাকেনি। তারা ইতিহাসকে টেনে আনলো ভার্চুয়াল আদালতে। শাহ আজিজুর রহমান, আব্দুর রহমান বিশ্বাস, সালাউদ্দিন কাদের চৌধুরী, এই নামগুলো অন্ধকারে থাকা পুরনো ফাইল থেকে বেরিয়ে এলো। দেশের মানুষ দেখলো, যারা জামাতকে ৭১-এর প্রশ্ন করছে তাদের নিজেদের ঘরেই ৭১-এর অভিশাপের চিহ্ন লেগে আছে। জিয়াউর রহমান নিজেই এই বিতর্কিতদের বড় পদে বসিয়েছিলেন। টকশোতে বিএনপি নেতারা যখন এই প্রশ্নগুলোর মুখোমুখি হলেন, তখন তাদের মুখ চোরের মতো নিচু হয়ে গেল, যেন তারা জানতেন এই প্রশ্নগুলোর কোনো উত্তর তাদের কাছে নেই। কিন্তু নাটকীয়তা কেবল এখানেই শেষ নয়। একে একে সামনে এলো তারেক রহমানের নিজের কণ্ঠস্বর। এক সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হলো, যেখানে তিনি বলছেন তার বাবা মা ৭১-এর কচলাকচলি পছন্দ করেন না, বরং সামনের দিকে এগিয়ে যেতে চান। যে মানুষটি গতকাল ৭১-এর কথা মনে রাখতে বললেন, সে নিজেই একসময় তা ভুলে যেতে বলেছিলেন। এটি কি শুধু দ্বিমুখী আচরণ, নাকি রাজনৈতিক সুবিধাদাতার গভীর খেলা? তার উপর লন্ডনের একটি প্রোগ্রামে ৩০ লক্ষ শহীদের সংখ্যা নিয়ে তার প্রশ্ন তোলার পুরনো বিতর্ক আবারও উঠে এলো। সবচেয়ে ভয়ঙ্কর মোড়টি এলো তরুণ প্রজন্মের কাছ থেকে। ২৪ অভ্যুত্থান তাদের চোখ খুলে দিয়েছে। তারা স্পষ্ট বার্তা দিল, রাজাকার ট্যাগ দিয়ে রাজনীতি করার দিন শেষ। যারা এই পথে হাঁটবে তাদের পরিণতি হবে আওয়ামী লীগের মতোই। এই হুঙ্কার শুনে বিএনপির যে নেতারা জামাতের বিরুদ্ধে হুজলু পাগলার মতো সরব ছিলেন, তারা রাতারাতি নীরব হয়ে গেলেন। গুঞ্জন উঠল, ৭১-এর পর নাকি তারা নাকে খত দিয়ে ক্ষমা চেয়ে এসেছেন। মাত্র ৪৮ ঘন্টার মধ্যে পরিস্থিতি এমনভাবে উল্টে গেল যে জামায়াতকে রাজাকার বলতে গিয়ে বিএনপি নিজেই রাজাকারের দল হিসেবে প্রমাণিত হলো। পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে, ঠিক তখনই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিলেন ঐক্যের আহ্বান। মতপার্থক্য ভুলে জুলাইয়ের বিজয় সুসংগত করার ডাক। বিশ্লেষকরা এটিকে দেখছেন নাকে খত দিয়ে আত্মসমর্পণের শামিল হিসেবে। বারবার জামায়াতকে আক্রমণ করার পর প্রতিবারই পিছু হটে বিএনপি ঐক্যের কথা বলে। প্রশ্নটি থেকেই গেল, যদি জামায়াত সত্যি স্বাধীনতা বিরোধী হয়, তবে তাদের সাথে কিসের ঐক্য? এই দ্বিমুখী নীতি কি জনগণকে বিভ্রান্ত করছে, নাকি অন্য কোনো গোপন চুক্তির ইঙ্গিত দিচ্ছে? এই দ্বন্দ্বে বিজয়ী হলো জামায়াত ইসলামী। সোশ্যাল মিডিয়ায় তাদের কার্যকর পাল্টা আক্রমণ বিএনপিকে পিছু হটতে বাধ্য করল। এই ৪৮ ঘন্টার ঘটনা বিএনপিকে দিল এক জ্বলন্ত শিক্ষা। মুক্তিযুদ্ধের চেতনার নামে রাজনীতি করার পুরনো অস্ত্রটি আজ ভোঁতা হয়ে গেছে। জনগণ এখন নতুন বাংলাদেশ চায়, উন্নয়ন, সুশাসন, ন্যায় বিচার। পুরনো দ্বন্দ্বে আটকে থাকা দল আর নয়।